সাথে আছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আজকে আমরা দাঁত নিয়ে কথা বলবো। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আধুনিক দন্ত চিকিৎসা। আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন প্রখ্যাত দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামকে। ডক্টর নজরুল ইসলাম ইউনাইটেড হসপিটালের ডেন্টিস্ট্রি বিভাগে স্পেশালিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই দাঁতের চিকিৎসা করছেন, আপনি বহু বছর বিদেশে ছিলেন, বিদেশের থেকে বহু অভিজ্ঞতা সঞ্চয় করে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের দাঁতের রোগীদেরকে, যারা দাঁতের মতো দন্তরোগে ভুগছেন, খুবই কষ্টকর একটি সমস্যা কিন্তু দন্তরোগ, আপনাকে সেজন্য অভিনন্দন। দাঁতের যত্ন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। যত্ন কিভাবে নেওয়া উচিত এই ব্যাপারে একটু বলুন। একদম সাধারণ বাংলায় বলি, ব্রাশ তো আমাদের করতেই হবে। আমরা এখন অনেকেই ভাবি যে ব্রাশ করব কতবার। খুব সিম্পল নিয়ম হলো যে প্রতিবার খাওয়ার পরে যদি ব্রাশ করা যায় সবচেয়ে ভালো। যদি সেটা না করা যায় তাহলে কমপক্ষে দিনে দুবার, সকালে নাস্তা করার পরে এবং রাতে খাওয়ার পরে ঘুমানোর আগে ব্রাশ করে নিতে পারলে খুব ভালো হয়। আর যখন ব্রাশ করতে পারছি না তখন অনেক রকম মাউথওয়াশ বাজারে পাওয়া যায়, দেশি পাওয়া যায়, বিদেশি পাওয়া যায়। অ্যাটলিস্ট যদি কুলি করে নিতে পারি তাহলে দাঁতের এই মেইনটেনেন্সটা খুব ভালো করে করা যায়। উদ্দেশ্যটা কি, যে জীবাণুমুক্ত রাখা? উদ্দেশ্য হলো মুখটা পরিষ্কার রাখা। আমরা যখনই খাবার খাচ্ছি মুখের মধ্যে খাবার দাবার জমে যাচ্ছে। এই খাবার দাবার যতক্ষণ মুখে জমে থাকবে ততক্ষণ খাবার দাবার মুখের ক্ষতি করবে, দাঁতের ক্ষতি করবে। যত তাড়াতাড়ি সম্ভব খাবার পরে পরিষ্কার করাটা হলো আসল উদ্দেশ্য। আসলে এই যে খাবারগুলো যে জমে থাকে, তো দাঁতের কি ক্ষতি হয়? খাবারগুলো যখন দাঁতের সঙ্গে জমে থাকে, আফটার সার্টেন টাইম এগুলো থেকে ক্যারি শুরু হয়, জীবাণু আক্রমণ করে দাঁতকে এবং সেগুলো দাঁতকে ধীরে ধীরে ক্ষয় করে। প্রথম দিকে ক্ষয়টা চোখে পড়ে না, বাট যখন চোখে পড়ে তখন অলরেডি অনেকটু গড়িয়ে গেছে সময়। সেই জন্য বলেছি যে যদি প্রথম থেকে এটাকে পরিষ্কার রাখা যায় তাহলে এমনও অনেক আছে যে সারা জীবনে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়নি, এক্সেপ্ট নর্মাল যে মেইনটেনেন্স, যেটা আমরাকে বলি স্কেলিং করা বা দাঁত পরিষ্কার করা ডেন্টিস্টের চেম্বারে গিয়ে, সেইটা করলে আর কোনো কিছু করা লাগে না। অন্য চিকিৎসা যেগুলো আছে সেগুলোর ব্যাপারে বলছি। স্কেলিংটা কত মাস পর পর করতে হয়? আন্তর্জাতিক নিয়ম বলে প্রতি 6 মাস পর পরে স্কেলিং করতে হয়। যদি প্রয়োজন না হয় অ্যাটলিস্ট বছরে একবার অবশ্যই। তাহলে আপনি বলছেন যে প্রতিবার খাওয়ার পরে ব্রাশ করা উত্তম, একেবারে না পারলে রাত্রে শোয়ার আগ দিয়ে এবং সকালে নাস্তার পরে ব্রাশ করে নেওয়া ভালো। এবং আরেকটি কথা বলেছেন যে বিভিন্ন মাউথ ওয়াশ পাওয়া যাচ্ছে, একেবারে ওগুলো না করলে মাউথ ওয়াশ দিয়ে ভালো করে কুলি করে নিতে হবে। যদি 3 বার ব্রাশ না করা যায় তাহলে যে সময় ব্রাশ করছি না তখন মাউথ ওয়াশটা, তখন মাউথ ওয়াশ। রাইট। এছাড়াও কি ব্রাশ করে মাউথ ওয়াশ ইউজ করা যায় না এমনকি? হ্যাঁ, নিয়মিত তাই যে ব্রাশ করার পরে মাউথ ওয়াশ ইউজ করা। রাইট। আপনি বলেছেন যে যদি যাতে যত্ন ঠিক মতো না নেওয়া হয়, ওই যে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা আছে না, তো যদি দাঁতের যত্ন ঠিক মতো না করা হয় তাহলে তো বিভিন্ন ধরনের সমস্যাই হয়। অনেক রকম সমস্যা হতে পারে, ছোট থেকে বড়। খুব ছোট সমস্যা হলো যে দাঁতে ক্যারিজ হতে পারে, যেটাকে আমরা দন্তক্ষয় বলি। আর বড় সমস্যা হতে পারে যে দন্তক্ষয় বেশি বড় হয়ে গেলে আপনার দাঁতটা আপনি হারাতে পারেন। তো অবহেলা করার কোনো সুযোগ নেই। এখন অনেক একটা সময় ছিল যে দাঁতে তথাকথিত পোকা, রাইট, তথাকথিত বললাম যে আসলে তো দাঁতে পোকা বলতে কিছুই নেই, বাংলায় চলে এসেছে দাঁতে পোকা হয়েছে। জি, দাঁতে তথাকথিত পোকা হলে দাঁত ফেলে দিত। রাইট। এই ফেলে দিলে তো অনেক সমস্যা হয়, তাই না? অনেক সমস্যা হয়। এখন আপনারা তাহলে দাঁত ফেলে না দিয়ে কি করছেন? আগে বলি ফেলে দিলে কি সমস্যা হয়। প্রথম কথা হলো যে ফেলে দিলে অনেকেই ভাবে যে দাঁত তো অনেকগুলো, একটা ফেলে দিলে কি অসুবিধা? অনেক অসুবিধা। যেমন বলি, দাঁত যখন আমরা কামড় দিচ্ছি তখন আমরা নিচের দাঁত এবং উপরের দাঁত মিলে কামড় দিচ্ছি। শুধু নিচের দাঁত থাকলেও যেমন কামড় হবে না, উপরের দাঁত থাকলেও কামড় হবে না। তো যখন আমাদের নিচের বা উপরে যে কোনো একটা ফেলে দিচ্ছি তার ঠিক অপোজিট যে দাঁতটা আছে সেটা আর কিছুর সঙ্গে কামড় দিচ্ছে না। তার মানে আসলে আপনি দাঁত হারাচ্ছেন দুটা, একটা ফেলে দিচ্ছেন আর একটা কাজ করছে না। তো প্রতিবার একটা দাঁত ফেলে ডাবল এফেক্ট। ঠিক আছে, এইটা হলো ফাংশনাল। মানে দুটো দাঁত থাকতে হবে, কামড় দিতে যেমন দুটো হাত লাগবে তালিতে, এক হাতে যেমন তালি বাজানো যায় না, এক্স্যাক্টলি দু পাটির দাঁতই লাগতে হবে। রাইট। আর দ্বিতীয় কথা হলো যে যখনই আপনি একদিকে দাঁত হারাচ্ছেন আপনি তখন চেষ্টা করছেন অন্য দিক দিয়ে খেতে, কারণ এই পাশ দিয়ে আপনি খেতে পারছেন না।
যখন অন্যদিক দিয়ে খেতে চেষ্টা করছেন তখন যে দিক দিয়ে খাচ্ছেন না সেদিকে দাঁতগুলো দুর্বল হচ্ছে, কারণ খাবারও কিন্তু আমাদের মুখে একটা ক্লিনিং এফেক্ট রাখে। রাইট। আপনি যখন খাচ্ছেন খাবার দাবারের মাধ্যমে কিন্তু মুখ পরিষ্কার হচ্ছে। তো যেদিক যে আপনি কম খাচ্ছেন সেদিকটা কিন্তু দুর্বল হচ্ছে। আর দ্বিতীয় কথা, যেদিক দিয়ে বেশি খাচ্ছেন সেদিকটা বেশি ওয়্যার এন্ড টিয়ার হচ্ছে। সেই তো দুই দিকেই ক্ষতি হচ্ছে, একদিকে বেশি ক্ষয় হচ্ছে, বেশি ওয়্যার এন্ড টিয়ার হচ্ছে, একদিক ব্যবহার না করার জন্য দুর্বল হয়ে যাচ্ছে। তৃতীয় পয়েন্ট হলো যে যখন একটার বেশি দাঁত আমরা কোনো দিকে হারাই, সেটা সামনে হোক বা পিছনে হোক, অনেক সময় দেখা যায় যে যেই জায়গাটায় দাঁত নেই সেই জায়গাটা গালটা একটু ভাঙা মনে হয়, একটু বসে যাচ্ছে, একটু বসে আছে। যারা একটু বিউটি কনসিয়াস, বিশেষ করে মহিলারা, তাদের জন্য এটা একটা ভালো সমস্যা, কারণ যদি মনে হচ্ছে যে এই পাশে গালটা একটু ভেঙে যাচ্ছে, তখন দেখতে সৌন্দর্য সচেতন মানুষের খুব সমস্যা, বয়সটা তখন স্বাভাবিকের চেয়ে বেশি মনে হয়। তো এখন তাহলে দাঁত না ফেলে দিয়ে কি করবেন? এই যে তথাকথিত পোকা হলো, দাঁত না ফেলে দিয়ে তো মেনটেন করতে হবে। আর যদি দাঁত ফেলে দিতে হয় সেক্ষেত্রে আমরা দাঁত ফেলে দিয়ে দাঁতটাকে আবার কেমন করে ফিরিয়ে আনবো সেই অপশনগুলো চিন্তা করতে হবে। কি অপশন চিন্তা করছেন? যেমন আমাদের খুব কনভেনশনাল একটা অপশন আছে, আমরা খুব কমনলি বলি ব্রিজ করা, হ্যাঁ, যেটা সবাই মোটামুটি জানে বা প্রচলিত একটা শব্দ। আর এখন যেটা আমরা আধুনিক যুগে করি, বাংলাদেশেও আছে, বাইরে তো খুব কমন, আমরা ইমপ্লান্ট করি। ইমপ্লান্টটা কি? সোজা বাংলায় বলতে গেলে ইমপ্লান্ট হলো একটা ছোট টাইটেনিয়াম স্ক্রু, যেটা আমরা যে জায়গায় দাঁতটা নেই সেখানে হাড়ের মধ্যে বসিয়ে দিচ্ছি ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে, এবং বসিয়ে দেওয়ার পরে কিছুদিন সময় আমরা অপেক্ষা করি, অ্যারাউন্ড লাইক 4 মান্থ, ওই স্ক্রুটা হাড়ের সঙ্গে জোড়া লেগে যায়। আমরা এটাকে বলি অস্টিও ইন্টিগ্রেশন। যখন ওই স্ক্রুটা হাড়ের সঙ্গে জোড়া লেগে গেল, এইটা দাঁতের একটা কৃত্রিম শিকড়ের তৈরি করে, বা এটা কৃত্রিম শিকড়ের কাজ করে, যার উপরে আমরা ভবিষ্যতে একটা দাঁত জোড়া দিয়ে দিই, এবং যে দাঁতটা একদম স্বাভাবিক নর্মাল দাঁতের মতোই কাজ করে, এবং ওইরকমই দেখে বা খেয়ে বা কাজ করে মনে হবে না যে এখানে একটা ইমপ্লান্টের দাঁত বসানো আছে, মানে একেবারে আসল দাঁতের মতোই মনে হবে একদম। এটা কি যে কোনো সময় খুলে যাওয়া বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে? না, এটা খুলে আসবে না, পড়ে যাবে না, এবং এটা খুলে আনাও যাবে না। যদি আমি না চাই বা ডেন্টিস্ট যিনি করেছেন তিনি খুলে আনতে পারবেন ইমপ্লান্ট আনা দাঁতটা, কিন্তু ইমপ্লান্ট পুরোটাই তখন খুলে ফেলতে হবে? না, খুলে আনতে হবে না, খুলে আনা যাবে না। আচ্ছা, এটা পার্মানেন্ট, এটা পার্মানেন্ট হয়ে গেল। আরেকটা কথা, যে ফিলিং যেটা করে, ফিলিংটা আসলে কি? যে একটা টেম্পোরারি, ধরুন আপনার দাঁতে একটা ক্ষয় আছে এবং সেই ক্ষয়টা একটা গর্তের আকার নিল, যেটাকে আমরা বলি ক্যাভিটি। তো এই যে ক্যাভিটি হচ্ছে ক্যারিজ হয় বা দন্তক্ষয় হয়। দন্তক্ষয় কিন্তু একটা রোগ, জীবাণু দ্বারা হয়। যতক্ষণ না আমরা ওই ক্ষয়প্রাপ্ত অংশগুলোকে একেবারে সরিয়ে দিচ্ছি ততক্ষণ এটা থামে না, দাঁতকে খেতেই থাকে, ক্ষয় করতেই থাকে। তো আমরা করি কি, যে ওই ক্ষয়প্রাপ্ত অংশ এবং জীবাণুযুক্ত অংশগুলোকে আমাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে সরিয়ে দিই পুরোপুরি, এবং ছড়িয়ে দেওয়ার পরে যে গর্তটা হয় সেই গর্তটাকে আমরা বিভিন্ন মেটেরিয়াল আছে যেগুলো দিয়ে আবার ফিল আপ করে বা ভর্তি করে দাঁতের আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। এই যে গর্তটাকে ফিল আপ করলাম, এইটাকে বলা হয় ফিলিং। আচ্ছা, সহজ ইংরেজিতে, বা দাঁতের সহজ বাংলায় বলা হয় যে দাঁতের ছিদ্রটাকে বন্ধ করে। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আরো কথা আপনার কাছ থেকে শুনবো, একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। টাকা কই, টাকা? আরে টাকা পাঠাইলে কি সাথে সাথে পাওয়া যায়? ইসলামী ব্যাংক এম ক্যাশ দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে টাকা পাঠানোর সাথে সাথে গ্রহণ করা যায়। ব্যাংকের যে কোনো শাখা বা এম ক্যাশ এজেন্টের কাছে অ্যাকাউন্ট খুলবেন আর 24 ঘন্টায় নগদ লেনদেন করবেন। তার মানে টাকা এম ক্যাশে পাঠামু, এম ক্যাশেই লমু। ইসলামী ব্যাংক এম ক্যাশ, হাতে হাতে সাথে সাথে। এম ক্যাশ সেবা পেতে ডায়াল করুন *259# এই নম্বরে। ডেটল 200 মিলি পাম্পের সাথে 100 মিলি রিফিল ফ্রি, বাঁচলো 45 টাকা। ডেটল 200 মিলি পাম্পের সাথে 100 মিলি রিফিল ফ্রি, বাঁচলো 45 টাকা। জলদি কিনুন। টাকা কই, টাকা? আরে টাকা পাঠাইলে কি সাথে সাথে পাওয়া যায়? ইসলামী ব্যাংক এম ক্যাশ দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে টাকা পাঠানোর সাথে সাথে গ্রহণ করা যায়। ব্যাংকের যে কোনো শাখা বা এম ক্যাশ এজেন্টের কাছে অ্যাকাউন্ট খুলবেন আর 24 ঘন্টায় নগদ লেনদেন করবেন। তার মানে টাকা এম ক্যাশে পাঠামু, এম ক্যাশেই লমু। ইসলামী ব্যাংক এম ক্যাশ, হাতে হাতে সাথে সাথে। এম ক্যাশ সেবা পেতে ডায়াল করুন *259# এই নম্বরে।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত হেলথ পয়েন্ট অনুষ্ঠানে। আজকে আমরা আলাপ করছি আধুনিক দন্ত চিকিৎসা নিয়ে। আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। বিরতির আগে ফিলিং নিয়ে কথা হচ্ছিল, ইমপ্ল্যান্ট নিয়ে কথা হচ্ছিল। আসলে ইমপ্ল্যান্টটার সময় কত কেমন লাগে? ইমপ্লান্ট একটু সময় সাপেক্ষ চিকিৎসা। যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলি যে চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত আমার কতটুকু সময় লাগবে, মোটামুটি বলা চলে 4 থেকে 6 মাস। এই ভেরিয়েশনটা কেন? কতটুকু হাড় আছে এবং কতটুকু হাড়ের জায়গায় আমি ইমপ্লান্টটা বসাতে পারছি, বা আমাকে এখানে হাড় সংযুক্ত করতে হচ্ছে কিনা, সেইটার উপর ডিপেন্ড করে যে 4 মাস লাগবে না 6 মাস লাগবে। একটা উদাহরণ দিয়ে বলি, যদি একজন লোক আসলো, ওনার হয়তো শুধু একটা দাঁত নেই, কিন্তু উনি খুব সুস্থ সামর্থ্য এবং ভালো ওইখানে হাড় আছে, সেক্ষেত্রে আমি যদি ইমপ্লান্টটা বসাই কোনো রকম অন্য কোনো প্রসিডিউর ছাড়া, আমার 4 মাসেই ইমপ্লান্টটা হাড়ের সঙ্গে জোড়া লেগে যাবে। তো আমার শুরু থেকে শেষ পর্যন্ত ওনার দাঁতটা ফিরিয়ে দিতে সময় লাগবে 4 থেকে 4.5 মাস। কিন্তু একই রকম একটা কন্ডিশন নিয়ে একজন রোগী আসলেন, যার ওই মিসিং টুথের জায়গায় ভালো হাড় নেই, ঠিক আছে, এবং আমি দেখলাম যে ওনার ইমপ্লান্টটা বসানোর পরে সেখানে আমাকে কিছু আর্টিফিশিয়াল বোন দিতে হচ্ছে, যেটাকে বা কৃত্রিম হাড় দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমার ওই কৃত্রিম হাড়টাকে ওখানে বসার জন্য 6 মাস সময় দিতে হবে। তখন চিকিৎসাটা 4 মাস না হয় 6 মাস হয়ে যাচ্ছে। এই যে ইমপ্ল্যান্ট করছেন, এতে সমস্যা কতটুকু আছে বা এর সফলতা কতটুকু আছে? ভালো একটা প্রশ্ন। রিসার্চ করে দেখা গেছে সারা পৃথিবীতে ইমপ্ল্যান্টের সফলতা শতাংশ যদি বলি, শতকরা 99.8%। তার মানে শুধু 0.2% ফেইলিওর আছে বা ব্যর্থতা, যেটা আসলে বলা চলে যে খুবই নগণ্য। যদি ঠিক মতো করা যায় এবং যিনি করতে পারেন তিনি যদি ঠিক মতো করেন, তাহলে অলমোস্ট এটা বলা যায় যে 100% সফলতা ওই 0.2% ছাড়া। খুবই ব্যয় সাপেক্ষ একটি ব্যাপার। এটা দাঁতের অন্যান্য চিকিৎসার তুলনায় একটু ব্যয় সাপেক্ষ, বাট আপনি যদি আপনার নিজের কথা চিন্তা করেন যে আমার স্বাভাবিক জীবনে ফিরে আসছি, স্বাভাবিক খাবার দাবারে ফিরে যেতে পারছি, সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় না যে খুব ব্যয় সাপেক্ষ। সেটাই। আর সুস্থ দাঁত, সুস্থ মাড়ি, সুন্দর মুখ, এটা অনেক সবাই বড় চায়। কথা। সুন্দর মুখের কথা যখন আসছি, তখন অনেকেই আছে এলোমেলো দাঁত, এবড়ো থেবড়ো দাঁত, জি। এগুলোকে কারেকশন করে কি একেবারে সুন্দর পরিপাটি দাঁত করা যেতে এখন পারে? তো আমরা খুব সহজেই অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতগুলোকে একদম সুন্দর একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারি, যেটা এখন খুবই সহজ একটা চিকিৎসা, আগের মতো অত এটা জটিল কি না। দাঁত সব ফেলে দিয়ে করতে হয় না? না না, দাঁত একেবারেই ফেলা হয় না। আচ্ছা, ওই দাঁতই ঠিক মতো করা যাবে? ওই দাঁত, ব্যাপারটা কি যে প্রতিটা দাঁত ইন্ডিভিজুয়ালি হাড়ের মধ্যে মুভ করতে পারে। আমরা যদিও মানুষ দাঁতগুলো খুব শক্ত, বাট এগুলোকে সরানো সম্ভব টিল সার্টেন লিমিট, একটা নির্দিষ্ট মাপের মধ্যে। তো যখন দাঁতগুলো ঠিক জায়গা মতো থাকে না, আমরা যদি চাই সেই দাঁতগুলোকে ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে যেখানে নিতে চাই উইদিন লিমিট, সেখানে নিয়ে গিয়ে প্রপার একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারি। ইউনাইটেড হাসপাতালে আপনি কাজ করছেন, বিদেশ থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছেন, এখানে আমাদের রোগীদের আপনি নতুন কি দিচ্ছেন? যেমন প্রথমেই বলে যে ইমপ্লান্টটা আমাদের বাংলাদেশে চালু হয়েছে খুব বেশি দিন হয়নি। আর আমার মনে হয় যে আমরা আমাদের যে ইউনাইটেড হাসপাতালের ডেন্টাল সেন্টার, এখানে যেসব কেসগুলো করছি বা করেছি অলরেডি, সেগুলো একটা ব্যতিক্রমী, একটা অবশ্যই একটা ব্যতিক্রম হওয়ার দাবি রাখে। জি, সেটা বলতে চাচ্ছি। এবং এছাড়াও ব্যতিক্রম কেন বলছেন? ব্যতিক্রম এই জন্য বলছি যে যেমন একটা উদাহরণ দিই একজন রোগীর ব্যাপারে, যিনি ওনার জন্ম থেকে অনেকগুলো দাঁত নেই, ঠিক আছে। ওনার যেটাকে আমরা বলি দুধ দাঁত, সেগুলো পড়ে যাওয়ার পরে আর যে আসল দাঁত সেগুলো বেশিরভাগই উঠেনি, 2-3টা মুখের মধ্যে ছিল। আচ্ছা। এবং উনি ওনার বয়স এখন প্রায় মধ্য বয়স, এই পর্যন্ত উনি ওই কয়েকটা দাঁত নিয়েই জীবন কাটিয়ে দিয়েছে, ভদ্র মহিলা। আচ্ছা। তো এবং উনি আশেপাশে অনেক দেশেই গিয়েছে যে এই দাঁতগুলোকে কেমন করে উনি ফিরে পেতে পারে, কিন্তু কোথাও উনি করতে পারেনি কয়েকটা ফ্যাক্টরের জন্য। যেমন চিকিৎসাটা সময় সাপেক্ষ, একবার গেলে হচ্ছে না, অনেকবার যেতে হচ্ছে আপনাকে, এবং অনেকবার যাওয়া, সিটিং এর প্রয়োজন অনেকগুলো, সবকিছু মিলে যে খরচ আসে আমাদের দেশের বাইরে, সেটা আমাদের দেশের জন্য
অত্যন্ত ব্যয়বহুল, সেই তো। অত্যন্ত ব্যয়বহুল। তখন উনি যখন আমাদের কাছে আসে, আমরা ওনাকে যে এস্টিমেট দিই সেটা বাইরের তুলনায় কিছুই না, এবং উনি সেই। সানন্দে রাজি হয়। এবং আজকে ওনার দাঁতগুলো আমরা সব ইমপ্লান্টের মাধ্যমে ফিরিয়ে নিয়েছি, এবং ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি বলেন তো আপনার এই দাঁতগুলো ফিরে পাওয়ার পরে আপনার এখন তো খাওয়া দাওয়া করছেন, কি ভালো লেগেছে কি আপনার? ভালো লাগছে? তো উনি হেসে বলল যে ডাক্তার সাহেব একটু কথা বলি, আমি ওদিন হঠাৎ করে ফ্রিজ থেকে কিছু বরফ খুলে চাবিয়ে খেলাম, আমি জীবনে কখনো বরফ চাবিয়ে খেতে পারিনি, সেই। আমার কাছে এত ভালো লাগলো যে এটা বলার মতো না। খুব ছোট্ট একটা হ্যাঁ। জিনিস, কিন্তু ওনার যে স্যাটিসফ্যাকশনটা এটা অনেক বড়। সেটাই। আরেকটা আছে যে অনেকের দাঁত একটু উঁচু থাকে, অনেক সময় আপনি যে দেখা যায় যে একটা ইসের মতো তারের মতো পেঁচিয়ে দিচ্ছেন, জি। এটা আর কি, এটা কেন? ওইটাও একই জিনিস, যাদের দাঁত আঁকা বাঁকা বা উঁচু থাকে, ব্রেসেস বলি আমরা, সেগুলো Braces। করে দাঁতগুলোকে আবার নিচু করে বা প্রপার পজিশনে নিয়ে আসতে এটা কি পারে। অনেক দিন এইটা পরে থাকতে হয় বিশেষ করে? ব্রেসেস চিকিৎসাটা একটু সময় সাপেক্ষ, সাধারণত 8 মাস থেকে 1.5 বছর বা 2 বছর, ডিপেন্ড করে কতটুকু সিভিয়ার কন্ডিশন সময় লাগে। আপনার অভিজ্ঞতা কি বলে যে নরমাল পজিশনে আসে ব্রেসিস পরে হ্যাঁ, থাকতে? অবশ্যই যদি ঠিক মতো চিকিৎসা করা যায়, এবং যিনি চিকিৎসা করছেন তিনি যদি জানেন যে কি করা যাবে, তাহলে অবশ্যই একদম স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা কি যায়। করা যাবে মানে আমি জিনিসটা পরিষ্কার নয়। যেমন একটা চিকিৎসা হয় কি যে শেষ আমি কি চাই সেটা আগে থেকে চিন্তা করতে হয়। প্ল্যানিংটা এক্স্যাক্টলি রাইট। সো এই অ্যাজাম্পশনটা যদি ঠিক থাকে যে আমি এই দাঁতটাকে এই অবস্থা থেকে ওই জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে ওই জায়গায় নেওয়া সম্ভব। বাট যে প্ল্যানটা আমি করছি সেখানে যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে, তাহলে ফিনিশিংটাও ভুল ভ্রান্তি সহই হবে। আপনি এখন একজন যখন রোগী আসে প্রথমে কি একটা পরিকল্পনা করে নেন যে এইভাবে অবশ্যই। এইভাবে আগাবো, অবশ্যই, তাই না? অবশ্যই। কারণ এটা দাঁতের ব্যাপার খুবই মানে হাইলি স্কিল, যেমন প্ল্যান প্রয়োজন আছে। ছাড়া আসলে আমি বলবো যে এখন যে চিকিৎসাগুলো আছে সেটা ইমপ্লান্টই হোক আর আপনার আঁকা বাঁকা, প্ল্যান ছাড়া আগানোটা Plan ছাড়া আগানোটা। সার্থকতা আনে না। কারণ এর জন্য রোগীকেও কিন্তু খুব ধৈর্যের পরিচয় দিতে হবে, তাই না? অবশ্যই। আমাদের দেশের রোগীরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। এটা একটা অনেক বড় সমস্যা। আমি আমার পেশেন্টদেরকে এটা সবসময় বোঝানোর চেষ্টা করি যে সময় না দিলে কখনো ভালো চিকিৎসা হয় না। অনেকে এসে বলে যে আমার কি আজকে শেষ হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ। আমাকে তখন বলতে হয় যে না, আজকে শেষ হবে না এবং কালকেও শেষ হবে না, হয়তো অনেক চিকিৎসা আপনাকে যদি এই সময়টা দিতে পারেন তাহলে আমি করতে পারবো, না হলে সম্ভব না। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আবার দাঁতের যত্নে একটু ফিরে যাচ্ছি, যে পেস্টের ব্যাপারে আপনার কোনো বিশেষ ফ্যাসিনেশন আছে কিনা, যে এই ধরনের পেস্ট রোগীদের ব্যবহার মানে প্রতিটা মানুষের ব্যবহার করা উচিত, বা পেস্ট কোনো ভূমিকা রাখে কিনা? সহজ বাংলায় বলি, টুথপেস্ট কোনো ভূমিকা রাখে না। অনেকে একমত হবেন না, বাট যদি আপনি টুথপেস্ট ছাড়া ভালো মতো ব্রাশ করতে পারেন, ইভেন সেটা যদি মেসওয়াকও হয়, তাহলেও কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট এখন মেসওয়াক আমাদের যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক জি, এবং এটা এখন আমাদের যে ডেন্টিস্ট্রি যে ওয়ার্ল্ড ফেডারেশন তারা অলরেডি অ্যাপ্রুভ করেছে যে মেসওয়াক যদি ঠিকমতো ব্যবহার করা যায়, তাহলে সেটাও কিন্তু দাঁত পরিষ্কার রাখতে যথেষ্টই কার্যকরী ভূমিকা রাখতে পারে। সেটাই। কিন্তু টুথপেস্ট কি কাজে লাগে? তাহলে টুথপেস্টে যেমন একটা ভালো কাজে লাগে ফ্লোরাইড। বাংলাদেশের ওয়াশার পানিতে কিন্তু ফ্লোরাইড সাপ্লাই নেই, হ্যাঁ, যেটা আমাদের বাইরের দুনিয়াতে আছে। তো এই ফ্লোরাইডটা আমাদের দাঁতকে ছোটবেলা থেকে, জন্মের পর থেকে বাচ্চার দাঁতের উপরে কাজ করে দাঁতকে শক্ত করতে সাহায্য করছে। তো যেহেতু আমাদের ড্রিঙ্কিং ওয়াটারে ফ্লোরাইড নেই, সেহেতু আমাদেরকে ওই ফ্লোরাইড নিতে ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করতে। জি। আরেকটি ছোট্ট প্রশ্ন, যে আমাদের গ্রাম বাংলা এখনো নিম গাছের ডাল দিয়ে জি। দাঁত মাজা হয়, এটা কি স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যসম্মত। একটু আগে বললাম যে মেসওয়াক যদি ঠিক মতো করা যায় তাহলে অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত। আচ্ছা আচ্ছা, তাহলে আর ছাই দিয়ে দাঁত না, ব্রাশ, প্লিজ, গ্রাম ছাই বাংলা দিয়ে এটা স্বাস্থ্যসম্মত কখনোই না। উচিত নিম নয়। গাছের ডাল যদি পরিষ্কার করে কেউ খুব পরিষ্কার করে এবং পরিষ্কারভাবে ব্যবহার করে, যেমন একটা ডাল আমি আজকে ইউজ করলাম, এটা রেখে দিলাম, আবার 7 দিন পরে ওটা দিয়ে দাঁত খোঁচাতে গেলাম, দাঁতে ওই জীবাণু রয়ে জি, যাচ্ছে। সেটা পরিষ্কার হচ্ছে না। বাট যদি পরিষ্কার করে ব্যবহার করা যায় সেটাও ঠিক আছে। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে এসেছেন আমাদের প্রত্যেকের জন্য, শুধু দাঁতের রোগী না, প্রত্যেকের জন্য যে দাঁতের যত্নের কথা বলেছেন, বিভিন্ন যে দাঁতের যে আধুনিক চিকিৎসা, ইমপ্ল্যান্ট বলেছেন, আঁকা বাঁকা দাঁতকে আবার সেই পরিপাটি দাঁতে রূপ দেয়া যায়, এ ধরনের অনেক নতুন কথা শুনিয়েছেন এবং আশার বাণীও শুনেছেন। তো এখানে আপনি যেটা খুব গুরুত্ব দিয়েছেন যে ধৈর্যের সাথে জি। এই চিকিৎসাটা চালিয়ে যেতে হবে। জি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমার বৈশাখী টেলিভিশনে যে দর্শকরা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। একটু অনুরোধ করব, আমরা সবাই দাঁত নিয়ে অবহেলা করি, ভাবি যে ঠিক আছে এক সময় যাব, অবহেলাটা না করলেই ভালো হয়। সময় মতো চিকিৎসককে দেখান, সময় মতো দাঁতের পরিষ্কার বা পরিচ্ছন্নতা মেনটেন করুন, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয়া উচিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আপনার স্বাস্থ্য সমস্যা
ও সমাধান জানতে SMS বা চিঠি বা ইমেল করতে পারেন। SMS পাঠাতে BHP লিখে একটি স্পেস দিয়ে আপনার প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক হেলথ পয়েন্ট, বৈশাখী মিডিয়া লিমিটেড, 6ষ্ঠ তলা, 32 মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। ইমেল করতে পারেন এই ঠিকানায় healthpoint@gmail.com। সুপ্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সুন্দর মুখের হাসি নিয়ে বাস করুন। সবার